হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেড বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 2024-এর ডিসেম্বর মাসে যেটা সিটেড অনুষ্ঠিত হয়েছিল সেটার পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 1 আর কোয়েশ্চেন সেট নাম্বার হচ্ছে 8। তো চলো কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করি। তো চলো দেখে নিচ্ছি প্রথমটি কোয়েশ্চেন, সেটা হচ্ছে মাতৃভাষা ভিত্তিক বহুভাষা তত্ত্ব সমর্থন করে যে। এক্ষেত্রে বলা হচ্ছে যে বহুভাষা তত্ত্ব যে আছে এটা মাতৃভাষা সম্পর্কে কি সমর্থন করে। দেখো প্রথমটি অপশন, সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে ইংরেজির মাধ্যমে এবং গৃহভাষায়। আমরা জানি গৃহভাষায় প্রথম বিদ্যালয়ে কি করে, তার ভাষাটা শুরু করে, কিন্তু ইংরেজির মাধ্যমে কিন্তু শুরু করে না। সুতরাং 1 নম্বর অপশনটি ভুল। 2 নম্বরটি দেখো, সব শিশুরাই হিন্দি প্রথম ভাষা হিসেবে পড়ে। অবশ্যই না, আমরা জানি সব রকমের বাচ্চারই প্রথম ভাষা হচ্ছে তার গৃহভাষা বা মাতৃভাষা। সুতরাং 2 নম্বর অপশনও হচ্ছে না। 3 নম্বর অপশনে বলা হচ্ছে সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে তাদের মাতৃভাষা বা গৃহর ভাষার মাধ্যমে। ঠিকই আছে এটা, তবুও 4 নম্বরটা দেখে নিচ্ছি। সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে রাজ্যর ভাষার মাধ্যমে। তো দেখো প্রত্যেকটা রাজ্যর ভাষার সঙ্গে কিন্তু যার যার মাতৃভাষার কোনো মিল নেই। সুতরাং 4 নম্বরটিও হচ্ছে না, যেহেতু ছোট ছোট বাচ্চা প্রাইমারিতে তারা প্রথমত স্কুলে যাওয়া শুরু করে, সুতরাং তাদেরকে অন্য কোনো ভাষা ব্যতীত কি করা হয়, তাদের যে মাতৃভাষা থাকে অথবা গৃহের ভাষা থাকে এটার মাধ্যমেই কিন্তু তাদের প্রথম যেটা শিক্ষা সেটা কিন্তু শুরু করে দেওয়া হয়। সুতরাং 3 নম্বর অপশনটি হচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি দ্বিতীয়টি কোয়েশ্চেন, সেটা হচ্ছে পাঠ উপলব্ধিমূলক পদ্ধতি প্রসঙ্গে নিম্ন প্রদত্ত বিবৃতিগুলো থেকে ভ্রান্ত মন্তব্যটি চিহ্নিত করো। এখানে ভ্রান্ত বলা হচ্ছে যেটা তোমার ভুল উত্তর সেটাকে। দেখো এখানে 4টে অপশন দেওয়া আছে। এখানে পাঠ উপলব্ধিমূলক পদ্ধতি যে কোনো দুটো পাঠের বিষয়ে এখানে লেখা আছে, তার থেকে আমাদের যেটা ভুল সেটাকে বের করতে হবে। এবং 1 নম্বর অপশনে দেখো, আলতো পাঠ পূর্ণ বিচারের জন্য উপযুক্ত যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ কোনো বিশেষ প্রশ্নের উত্তরদানে অধিক সহায়ক। এখান থেকে আমরা বুঝতে পারছি পাঠ উপলব্ধিমূলক পদ্ধতিতে দুটো পদ্ধতির কথা বলা হচ্ছে, একটা হচ্ছে আলতো পাঠ এবং দ্বিতীয়টি হচ্ছে তোমার পুঙ্খানুপুঙ্খ পাঠ। আলতো পাঠ পূর্ণ বিচারের জন্য উপযুক্ত, অর্থাৎ আলতো পাঠটাকে তুমি স্কিমিং বলে ধরে নিতে পারো, যেটা উপরে উপরে একটা যে কোনো একটা বিষয় পড়ে তার কি করা সারাংশটা বের করে আনা। তো পূর্ণ বিচার হচ্ছে যে তুমি আলতো ভাবে পাঠটা পড়ে নিলে, বিষয়টা পড়ে নিলে, পড়ে নিয়ে কি করলে তার উপর একটা বিচার করে ফেললে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। এবং পুঙ্খানুপুঙ্খ পাঠ কোনো বিশেষ প্রশ্নের উত্তর দানে অধিক সহায়ক। আমরা পড়তেই বুঝতে পারছি যে পুঙ্খানুপুঙ্খ পাঠটা হচ্ছে সেই বিষয়টা যেটা তুমি পড়ছো সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে, অর্থাৎ সেটার খুঁটিনাটি সমস্ত সম্পর্কে তোমার জানা উচিত। তার মানে হচ্ছে এটা স্ক্যানিং, তুমি মনোযোগ সহকারে যেটা পড়ছো। অর্থাৎ এখানে বলা হচ্ছে বিশেষ প্রশ্নের উত্তর, তার থেকে যে কোনো বিশেষ হোক, যে কোনো রকমের কোয়েশ্চেন হোক, যদি তোমাকে ধরা হয় তুমি কি করতে পারবে, উত্তর দিতে পারবে। সুতরাং এই অপশনটি কিন্তু কারেক্ট। 2 নম্বরটি দেখো, আলতো পাঠ এবং পুঙ্খানুপুঙ্খ পাঠ উভয় ক্ষেত্রেই পাঠের মাধ্যমে দ্রুত চোখ বোলানো প্রয়োজন। এটাও কিন্তু সঠিক, কারণ দেখো আলতো পাঠের এবং পুঙ্খানুপুঙ্খ যেটা পাঠ থাকবে সেটাতে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের পড়ে নিতে হবে এবং বুঝে নিতে হবে। তৃতীয়টি হচ্ছে আলতো পাঠ পাঠের দ্রুত পঠনের সঙ্গে সম্পর্কিত। আমি তোমাদের প্রথমেই বলেছি যে আলতো পাঠটা কিন্তু হচ্ছে খুব তাড়াতাড়ি করে চোখ বুলিয়ে পড়া, ঠিক আছে, যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ বিশেষ তথ্যর অনুসন্ধানের সঙ্গে সম্পর্কিত। পুঙ্খানুপুঙ্খ ভাবে যখন তুমি পড়বে, পাঠটার বিষয়ে খুঁটিনাটি যখন তুমি জানতে চাইবে, তখন কিন্তু সেটাকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তো 3 নম্বর অপশনটিও ঠিকই আছে। এবার আমরা দেখে নিচ্ছি 4 নম্বর অপশনে কি বলছে। আলতো পাঠ গভীর পাঠের অতিরিক্ত। অবশ্যই না, আমরা এতক্ষণ বললাম যে আলতো পাঠটা হচ্ছে উপরে উপরে দ্রুত ভাবে এটাকে পড়তে হয়, দ্রুত পঠনের সঙ্গে আলতো পাঠটা সম্পর্কিত। এবং দেখো যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ ভাষা পাঠের অতিরিক্ত, একদমই এটা ভুল অপশন। সুতরাং যেহেতু কোয়েশ্চেনে ভ্রান্ত বলা হচ্ছে, এই জন্য আমাদের অপশন 4 হবে আমাদের কারেক্ট আনসার। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা, যখন শিশুরা তার চারপাশের বস্তু, ঘটনা এবং সরাসরি দৃশ্যমান সে সম্পর্কে প্রশ্নের ক্ষেত্রে ভাষা ব্যবহার করে, তখন নিম্ন প্রদত্ত ভাষার কোন ব্যবহারটি অন্যান্যগুলির চাইতে অধিক ব্যবহৃত হয়। দেখো এখানে বলতে চাচ্ছে যখন একটা বাচ্চা মানে চোখের সামনে একটা বস্তু দেখছে বা একটা ঘটনা দেখছে, বা সরাসরি যা দৃশ্যমান, সরাসরি যে কোনো একটা বস্তু দেখছে, সেক্ষেত্রে যখন বড়দের
কাছে সে সেই বস্তুটার সম্পর্কে বা ঘটনা সম্পর্কে বা সরাসরি যে সে একটা দৃশ্য দেখলো এই সম্পর্কে যখন কোয়েশ্চেন করবে, এই যে 4টি অপশন দেওয়া হচ্ছে এখান থেকে কোন টাইপের কোয়েশ্চেন করবে, ঠিক আছে? তথ্যবহুল নাকি অনুসন্ধানমূলক না কল্পনাপ্রবণ না নিয়মিত? দেখো এক্ষেত্রে কিন্তু নিয়মিত হবে না, কারণ নিয়মিত বাচ্চারা কখনোই কোয়েশ্চেন করে না। তারা যে কোনো তাদের ইন্টারেস্টেড বলতে পারো, তাদের আগ্রহের সঙ্গে জড়িত কোনো বস্তু ঘটনা দেখলেই কিন্তু তারা যেরকম ভাবে পারে সেরকম ভাবে কোয়েশ্চেন করার চেষ্টা করে। এবং কল্পনাপ্রবণ এটাও কিন্তু হচ্ছে না, এখানে কল্পনার কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে সরাসরি তারা কি বস্তু দেখছে বা ঘটনা দেখছে বা সরাসরি যা দেখছে তার বিষয়ে। তো দেখো এখানে তথ্যবহুল, যেটা তথ্যবহুলের কথা বলা হচ্ছে এখানে কিন্তু কোনো তথ্যর কথাও উল্লেখ করা হয়নি, সুতরাং 1 নম্বরটিও হবে না, এখানে হবে দেখো অপশন নাম্বার 2 অনুসন্ধানমূলক। তারা যে বস্তুটা দেখলো বা ঘটনাটা দেখলো বা সরাসরি যে দৃশ্যমান সেগুলো যে দেখলো তার উপরে কিন্তু তারা অনুসন্ধান করতে চায়। তো অনুসন্ধানমূলক কোশ্চেনই তারা বড়দেরকে করে এবং তার থেকে উত্তর পাওয়ার আশা করে, সুতরাং এখানে 2 নম্বর অপশনটি হচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, মনুষ্য ব্যবহৃত ভাষার কোন বৈশিষ্ট্যটির জন্য সেই বস্তুগুলি সম্পর্কে মানুষরা কথা বলতে পারে যেগুলি নিকটবর্তী সময় এবং স্থানে উপস্থিত নয়? মানুষের ভাষা বলার একটা বৈশিষ্ট্য, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোর থেকে কোন বৈশিষ্ট্যটার জন্য মানুষ কথা বলতে পারে কি বিষয়ে, যেগুলো বস্তু তার নিকটবর্তী সময় এবং স্থানে উপস্থিত থাকে না, ঠিক আছে, উপস্থিত নয়। তো দেখে নিচ্ছি আমরা অপশনগুলো, গঠনমূলক নির্ভরশীলতা নাকি বিচক্ষণতা না স্থানচ্যুতি না অনিয়ন্ত্রণমূলক? এখানে দেখো যেহেতুকে আমাদের সময় এবং স্থানের কথা বলা হচ্ছে, তো সরাসরি আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে, অপশন নাম্বার 3 স্থানচ্যুতি, যে স্থানে উপস্থিত নয় অথচ সে বিষয়ে আমরা কি করতে পারি, ওই বস্তু বা কোনো বিষয় সম্পর্কে আলোচনা করতে পারি, সুতরাং এখানে 3 নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা, নিচের কোন দক্ষতাটি উপলব্ধিমূলক পঠন চিহ্ন হিসেবে বিবেচিত নয়? ঠিক আছে, উপলব্ধিমূলক হচ্ছে যে কোনো একটা বিষয় পড়ে তুমি তার অর্থটা বুঝতে পারা এবং তার তোমার জীবনের সঙ্গে উপলব্ধি করতে পারা। দেখে নিচ্ছি প্রথমটি অপশন, ঘটনা অথবা ধারণার ক্রম সুসংগঠিত এবং মূল্যায়িত করা। যে কোনো একটা বিষয় পড়লে সেটাকে সুসংগঠিতভাবে যদি তুমি বুঝতে পারো বা সাজাতে পারো এবং মূল্যায়িত করা, সেটার উপরে তুমি মূল্যায়ন করতে পারো, সুতরাং 1 নম্বর অপশনটি কিন্তু ঠিকই আছে। 2 নম্বরটি, এখন পর্যন্ত পঠিত পাঠের মনোগত সংযোগীকরণ। এই যে তুমি একটা যেটা পাঠের সঙ্গে যেটা কমিউনিকেশন বা এই যে সংযোগীকরণের কথাটা যেটা বলা হচ্ছে এটা কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড, সুতরাং 2 নম্বর অপশনটি হচ্ছে। 3 নম্বরটি হচ্ছে স্বতন্ত্র অক্ষর বা বর্ণের উপর গুরুত্ব প্রদান এবং 4 নম্বরটি হচ্ছে পরবর্তী বিষয়ের অনুমান করা। যখন তুমি একটা বিষয় পড়বে তখন অবশ্যই কিন্তু বিষয়টা যদি তুমি উপলব্ধি করতে পারো অথবা অর্থটা বুঝতে পারো তাহলে পরবর্তী ঘটনা কি হতে পারে সেটা কিন্তু তুমি অনুমান করতে পারবে, সুতরাং 4 নম্বর অপশনটিও ঠিকই আছে। এবার দেখে নিচ্ছি 3 নম্বর অপশন যেটা আমাদের অ্যান্সার হবে, সেটাতে দেখো স্বতন্ত্র অক্ষর বা বর্ণের উপর গুরুত্ব প্রদান। যখন তুমি একটা বিষয় পড়বে তার অর্থ নিয়ে যখন তুমি ভাববে, চিন্তা করবে বা বিষয়টা বোঝার চেষ্টা করবে, উপলব্ধি করার চেষ্টা করবে, তখন কিন্তু সেখানে বর্ণর কোনো কথাই আসবে না, কারণ সেটা হবে তোমার একটু উপর লেভেলের পড়া। তো দেখো এখানে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা, দ্বিতীয় ভাষা শিক্ষণে নিচের কোনটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য নয় বলা হচ্ছে এখানে? ঠিক আছে, এখানে 4টি অপশন দেওয়া আছে, প্রত্যেকটারই বৈশিষ্ট্য আছে, এখান থেকে আমাদের যেটা ভুল বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয় সেটা আমাদের বেছে বের করতে হবে। তো দেখো, দ্বিতীয় ভাষায় প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন এবং তারপর দুটি ভাষার ব্যাকরণের নিয়মের তুলনা করা। আমরা জানি দেখো যখন একটা বাচ্চা বা একটা শিক্ষার্থী দ্বিতীয় ভাষা শিখতে আরম্ভ করে তখন কিন্তু সে নিজের থেকে প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু শিক্ষককে তাদের কি করতে হয়, সহায় করতে হয়, সুতরাং এখানেই কিন্তু দেখা যাচ্ছে যে এই অপশনটা ভুল আছে। আমরা পরের 3টি অপশন দেখে নিচ্ছি, ভাষার ভূমিকার চাইতে ভাষা গঠনেও অধিক গুরুত্ব দেওয়া। অবশ্যই সঠিক, কারণ দেখো যখন একটা তুমি দ্বিতীয় ভাষা শিখতে যাইবে ভাষাটার ভূমিকা কতটুক সেটার থেকে বেশি কিন্তু প্রথমে তোমার শিখতে হবে যে ভাষার গঠনটা কিরকম, ঠিক আছে, তারপরে দেখো প্রথম ও দ্বিতীয় ভাষার ব্যাকরণগত নিয়মের তুলনা করা। অবশ্যই যখন আমরা প্রথম ভাষা একটা শিখবো সেটার ব্যাকরণ কিরকম এবং দ্বিতীয় ভাষা যখন শিখতে চাইবো বা শেখা আরম্ভ করব তখন কিন্তু এই দুটোর নিয়মের তুলনা করতে হবে।
3 নম্বর অপশনটিও ঠিকই আছে। এবার 4 নম্বরে দেখছি দ্বিতীয় ভাষার ব্যাকরণের নিয়মগুলির শিখন এবং অভ্যাস। আমরা জানি যে ব্যাকরণটা একটা নীতি নিয়মের ভান্ডার, সেখান থেকে আমাদের শিখন শিখতে হবে এবং তার অভ্যাসও করতে হবে নীতি নিয়মগুলো। সুতরাং দেখা যাচ্ছে 1 নম্বর অপশন যেটা বললাম যে দ্বিতীয় ভাষায় প্রত্যক্ষভাবে বাচ্চা কি করতে পারে না, সংযোগ স্থাপন করতে পারে না, এবং তারপর দুটি ভাষার ব্যাকরণের নিয়মের তুলনা করতেও কিন্তু অসুবিধা পাবে। যখন সংযোগই স্থাপন করতে পারবে না তখন কিন্তু তুলনাও করতে পারবে না। সুতরাং 1 নম্বর অপশনটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা। একজন শিক্ষিকা তার দেওয়া একটি অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা কিভাবে দেবে এবং উত্তর লেখার সময় কিভাবে চিন্তা করবে সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করলেন। এটি কিসের উদাহরণ? দেখো এখানে 4টি অপশন দেওয়া আছে। এই অপশনটির থেকে এটার থেকে একজন শিক্ষিকা কি করেছে, তার শিক্ষার্থীদেরকে একটা কোয়েশ্চেন দিয়েছে, দেওয়ার পর সে এই যে কোয়েশ্চেনটা দিল যে সেটার উত্তর বাচ্চারা কিভাবে দেবে এবং যখন লিখতে দেওয়া হবে তারা কিভাবে লিখবে, কি চিন্তা করবে সে বিষয়ে কিন্তু জিজ্ঞাসা করেছেন। তো এই 4টি অপশন থেকে কোনটা হবে আমাদের দেখে নিতে হবে। তো দেখো অধিভাষিকতা যেটা মেটালিঙ্গুয়ালিজম বলা হয়, এখানে কি একের থেকে অধিক ভাষার কথা বলা হচ্ছে, যে একটা ভাষা বলেছে বাকি ছাত্রদের অন্য অন্য ভাষা বলার কথা বলা হচ্ছে এখানে? অবশ্যই না। এখানে বলা হচ্ছে কি একটা কোয়েশ্চেন দিয়েছে সেটা তারা কিভাবে উত্তর দেবে এবং উত্তরটা লিখবে সেই সম্পর্কে। সুতরাং 1 নম্বর অপশনটি হচ্ছে না। সংখ্যা বিজ্ঞান, এখানে কিন্তু কোনো সংখ্যা বিজ্ঞান বা অন্য ধরনের বিষয়ের কথা বলা হয়নি। আমরা কি করছি, এটা ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে পড়াশোনাটা করছি। সুতরাং 2 নম্বরটাও হচ্ছে না। 3 নম্বরটা হচ্ছে অধিক জ্ঞানাত্মক, যেটাকে মেটা কগনিশন বলা হয়। এবার জ্ঞানাত্মক মানে কি? জ্ঞানাত্মক মানেই হচ্ছে বা কগনিশন বা কগনিটিভ মানেই হচ্ছে বৌদ্ধিক, যেটা আমরা চিন্তার সঙ্গে জড়িত এবং বুদ্ধির সাথে জড়িত। এবার 4 নম্বরটা দেখো রূপক, যেটা মেটাফোর। এটা একটা তুমি ভাষার একটা অংশ এটাকে বলতে পারো, যেটা এটার সঙ্গে কোনো এখানে কি নেই, কোনো লিঙ্ক নেই বা কোনো গুরুত্ব নেই। এখানে হচ্ছে তোমার অধিক জ্ঞানাত্মক। দেখো যে কোনো কোয়েশ্চেনে যখন থাকবে শিক্ষার্থীরা চিন্তা করছে বা বৌদ্ধিকভাবে তারা ভেবে দেখছে, এই যে বুদ্ধি চিন্তা এগুলো যদি কোনো কোয়েশ্চেনের সঙ্গে জড়িত থাকে এবং অপশনে যদি তোমার অধিক জ্ঞানাত্মক, অর্থাৎ তোমরা ইংরেজি টার্মটা দেখে বেশি ভালো করে মনে রাখতে পারো যে মেটা কগনিশন থাকে, মানে কগনিটিভ বা কগনিশন থাকে যেটা বুদ্ধির সঙ্গে জড়িত, সেটাই হয়ে যাবে কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার। সুতরাং এখানে আমাদের 3 নম্বর অপশনটি হচ্ছে রাইট অ্যান্সার। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা। সেখানে বলা হচ্ছে নিম্ন প্রদত্ত ক্রাসেনের তথ্য প্রকল্পগুলির কোনটি ভাইগটস্কির জ্যাডপিটির সঙ্গে সদৃশ? প্রথমত এখানে কথা হচ্ছে এই যে ক্রাসেনের তথ্য দেখতে পাচ্ছ, ক্রাসেন হচ্ছে একজন তত্ত্ববিদ। কিরকম তত্ত্ববিদ? এই যে ভাইগটস্কি আছে বা কোলবার্গ আছে, এদের মতোই একজন তত্ত্ববিদ। তো এনার তথ্য যেগুলো প্রকল্প আছে, যেটা সেই প্রকল্পটির কোনটি ভাইগটস্কির জ্যাডপিটি মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের সঙ্গে সদৃশ আছে? দেখো এই যে তত্ত্ববিদ ক্রাসেন আছে, এনার বিষয়ে আমরা কি করব, আমি ভালোভাবে একটা ভিডিও বানাবো, তো তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। সুতরাং এটা একটা ডিরেক্ট কোয়েশ্চেন যে তার প্রকল্পটি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের সঙ্গে যে সদৃশ আছে বা মিল আছে সেটা কোন ক্ষেত্রে, এটা একটা ডিরেক্ট কোয়েশ্চেন। এটা তোমরা সহজত আপাতত তোমরা ডিরেক্ট অ্যান্সারটা জেনে নেবে, ঠিক আছে? সেটা হচ্ছে সহজাত ক্রমভিত্তিক তথ্য প্রকল্প, নাকি পরিবর্তনমূলক পরিশ্রুত তথ্য প্রকল্প, নাকি তথ্য অন্তর্ভুক্তিকরণ যেটাকে ইনপুট হাইপোথেসিস বলা হয়, এবং নিয়ন্ত্রণমূলক তথ্য প্রকল্প। দেখো এটা ডিরেক্ট অ্যান্সার হচ্ছে তথ্য অন্তর্ভুক্তিকরণ প্রকল্প, যেটাকে বলা হয় ইনপুট হাইপোথেসিস। দেখো আমরা যখন ভাইগটস্কির বিষয়ে পড়েছি তখন দেখেছি কি ভাইগটস্কির ধারণা অনুসারে যে একটা বাচ্চা সামাজিক সংস্কৃতির সঙ্গে যত বেশি মেলামেশা করবে সে তত কি করবে, তার যেটা বিকাশ, সব রকমের বিকাশ, সব রকমের দক্ষতা খুব তাড়াতাড়ি সেটা ভালো হবে। সুতরাং এই যে অন্তর্ভুক্তিকরণ যে শব্দটা আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে তারা তথ্য কতটুকু অন্তর্ভুক্তিকরণ করতে পারছে, মানে গ্রহণ করতে পারছে। এই সেম এরকম ক্রাসেন কি বলেছিল, এর তত্ত্বতেও বলেছিল যে বাচ্চারা কি করে, তথ্য অন্তর্ভুক্তিকরণ করে, যেটা ভাইগটস্কি এবং ক্রাসেনের তথ্যের মধ্যে একটা সদৃশ দেখা গেছে, যে তারা দুজনেই একই কথা বলেছে। সেটা হচ্ছে যে এই যে তথ্য অন্তর্ভুক্তিকরণ, বাচ্চারা কি করে সমাজের থেকে
খুব আগ্রহর সঙ্গে বা চাহিদার সঙ্গে তারা কি করে, প্রত্যেকটা বস্তুর সঙ্গে আমরা দেখতে পাই যে বড়দের সঙ্গে কি করে, কোয়েশ্চেন করে, এটা কি সেটা কি বা এরকম কেন সেরকম কেন, এই যে কোয়েশ্চেন গুলো করে তারা বিভিন্ন ঘটনা বস্তু সব রকম জিনিসের সম্পর্কে কি করতে চায়, জ্ঞানটা গ্রহণ করতে চায়। সেই জন্য কি বলা হচ্ছে, এটাকে তথ্য অন্তর্ভুক্তিকরণ প্রকল্প। সুতরাং এখানে 3 নম্বর অ্যান্সারটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। কামিন্সের পারস্পরিক নির্ভরশীল তথ্য প্রকল্প অনুযায়ী নিচের কোনগুলি একে অপরের উপর পরস্পর নির্ভরশীল? তো দেখো, এখানেও একজন তত্ত্ববিদ, সেটার নাম হচ্ছে কামিন্স, তার একটা তথ্য প্রকল্প আছে, সেটার নাম হচ্ছে পারস্পরিক নির্ভরশীল তথ্য প্রকল্প, যেটা একে অপরের উপর কি নির্ভরশীল। সুতরাং এখানে 4টি অপশন দেওয়া আছে, এটার থেকে কোন কোন অপশনটি একে অপরের প্রতি কি নির্ভরশীল আমরা দেখে নিচ্ছি। এটাও কিন্তু একটা ডিরেক্ট কোয়েশ্চেন। তো দেখো, দ্বিতীয় ভাষার পঠন এবং লিখন, নাকি প্রথম ও দ্বিতীয় ভাষার প্রাথমিক আন্তর্ব্যক্তিক দক্ষতা, দ্বিতীয় ভাষার বোধ পরীক্ষণ এবং উৎপাদন, এবং প্রথম এবং দ্বিতীয় ভাষায় জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা। আমি আগেই বলেছি যে দেখো, এই 4টি অপশনের থেকে এই সবকটা যে কটা দেখতে পাচ্ছ সবকটাই কি হচ্ছে, এই যে পারস্পরিক নির্ভরশীল তথ্যর কিন্তু একটা করে বৈশিষ্ট্য। তো এখান থেকে আমাদের বেছে বের করতে হবে কোন অপশনটি একে অপরের উপর নির্ভরশীল। তো এই যে কামিন্সের যে তত্ত্ববিদ আছে, এনার বিষয়ে আমরা পরে আরো বিতংভাবে আলোচনা করব। আজকে আপাতত তোমরা এই অ্যান্সারটা জেনে রাখো। এটা একটা ডিরেক্ট কোয়েশ্চেন, আর এটার অ্যান্সার হচ্ছে তোমার 4 নম্বর অপশন, যেটা প্রথম এবং দ্বিতীয় ভাষায় জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা। যেখানে বাচ্চা যখন প্রথম এবং দ্বিতীয় ভাষা শিখবে, তার যেটা জ্ঞানাত্মক দিশ বা কগনিটিভ যেটা দিশ থাকবে, সেটাকে কি করতে হবে, শিক্ষামূলক দক্ষতা, শিক্ষামূলক দক্ষতার দ্বারা এটাকে আরো উন্নত করতে হবে। সুতরাং 4 নম্বর অপশনটি হয়ে যাচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা, নিচের কোনটি পঠন দক্ষতা অর্জনের প্রারম্ভে অক্ষর ও বর্ণমালার পরিবর্তে শব্দ ও ছোট গল্পমূলক পাঠের ব্যবহারকে যুক্তিসম্মত মনে করে না? দেখো, এখান থেকে কি হচ্ছে, 4টে পঠন দক্ষতা দেওয়া আছে। এই দক্ষতাগুলোর থেকে কি করা উচিত, যে এই দক্ষতাগুলোর প্রারম্ভে মানে আরম্ভণীতে অক্ষর ও বর্ণমালার পরিবর্তে শব্দ ও ছোট গল্পমূলক পাঠের ব্যবহারকে যুক্তিসঙ্গতভাবে মনে করে না যেখানে। তো দেখো, প্রথমে শব্দগুলি এবং পাঠগুলি অধিক আকর্ষণীয়, কিন্তু অক্ষরগুলি নয়। অবশ্যই, কারণ দেখো, শব্দগুলি এবং পাঠগুলি হচ্ছে অধিক আকর্ষণীয়, সেখানে কিন্তু একটা একটা করে অক্ষর আকর্ষণীয় হতে পারে না। অক্ষর দিয়ে শব্দ হয় এবং শব্দগুলো দিয়ে বাক্য বা পাঠ উৎপন্ন হয়, এখানে কিন্তু অক্ষরগুলি কখনো আকর্ষণীয় হয় না। এবার দেখে নেব 2 নম্বর, পৃথক অক্ষরগুলি শব্দের চাইতে মুখস্থ করা কঠিন। অবশ্যই, কোনো শব্দ বা বাক্য আমরা যদি মনে রাখতে চাই তাহলে কিন্তু সেটা হয়, কিন্তু যখন পৃথক অক্ষরগুলি একটা একটা আলাদা আলাদা অক্ষর কিন্তু মনে রাখাটা কঠিন হয়ে পড়ে। সুতরাং 2 নম্বরও ঠিক আছে। 3 নম্বরটা দেখো, প্রথম পাঠক ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তর এককগুলিতে বেশি ভালোভাবে কেন্দ্রীভূত হতে পারে। আমরা জানি, দেখো, যেহেতু ছোট শিক্ষার্থী তারা কি করবে, এই যে ক্ষুদ্রতর এককগুলো যে থাকবে সেগুলোতেই কিন্তু বেশিভাবে তারা মনোযোগ দিবে, বৃহত্তর গুলোতে কিন্তু বিরক্তি পাবে। সুতরাং 3 নম্বরটি কিন্তু একটা ভুল অপশন। তথাপিও আমরা কি করব, 4 নম্বরটা দেখে নিচ্ছি। দেখো, শব্দগুলি এবং পাঠগুলি অর্থপূর্ণ সংগঠন সৃষ্টি করে, যা অক্ষরগুলি করতে কিন্তু অসমর্থ হয়। একদমই সঠিক। সুতরাং এক্ষেত্রে দেখা হচ্ছে যে 3 নম্বর অপশনটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে, দেখো, এই যে কোয়েশ্চেনগুলো দেখছো খুব হার্ড টাইপের কোয়েশ্চেন মনে হচ্ছে। এবার 2024-এর এই যে ডিসেম্বর মাসের যে কোয়েশ্চেনগুলো আসলে একটু টাফ মানে টাইপের কোয়েশ্চেন দিয়েছে। এবার তোমাদের কি করতে হবে, দেখো, আমাদের কোয়েশ্চেন পেপারে কিন্তু আমরা ইজি হার্ড বলো সব রকমের কোয়েশ্চেন পাবো। সেজন্য কি করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এরকমটা নয় যে এই টাইপের কোয়েশ্চেন তুমি একবার বা দুবার দেখলে তোমার মনে থাকবে, অবশ্যই থাকবে না। আমাদের যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি করে কি হবে, কিন্তু মনে থাকবে বস্তুগুলো, আমরা বিষয়গুলো আস্তে আস্তে বেশি করে বুঝতে পারবো এবং অ্যান্সার করতে পারবো। সুতরাং তোমরা কি করবে, ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা, নিচের কোনটি ভাষা এবং উপভাষা সম্পর্কে ভাষাতাত্ত্বিক দিক থেকে সঠিক? তো দেখো, খুবই ইজি একটা কোয়েশ্চেন, তোমরা দেখতেই বুঝতে পারছো। তো আমরা অপশনগুলো সরাসরি দেখে নিচ্ছি। ভাষার নিজস্ব লিপি আছে কিন্তু উপভাষার নিজস্ব লিপি নেই। অবশ্যই না। দেখো, ভাষার যদি নিজস্ব লিপি আছে তাহলে যেটা উপভাষা, যেটা আগের থেকে আমরা পাচ্ছি, সেটারও কিন্তু লিপি ছাড়া আমরা পাইনি বা সেটা বুঝবো না। সুতরাং 1 নম্বর অপশনটি কিন্তু ভুল।
2 নম্বরটি দেখো, একটি ভাষা এবং একটি উপভাষার মধ্যে কোনো সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক পার্থক্য নেই। অবশ্যই এটি কিন্তু একটা সঠিক বাক্য। আমরা 3 নম্বর এবং 4 নম্বর অপশনটা দেখে নিচ্ছি। ভাষার লিখিত সাহিত্যে রয়েছে ঠিকই আছে, উপভাষা কেবল মৌখিক ঐতিহ্যের উপর নির্ভরশীল। অবশ্যই না। যদি উপভাষার লিপি থাকে তাহলে কিন্তু এর কি থাকবে, সাহিত্যও থাকবে, যেটা থাকবে পুরনো সাহিত্য। ঠিক আছে, তথাপি দেখো কেবলটা হচ্ছে কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং 3 নম্বর অপশনটিও হচ্ছে না। 4 নম্বর, ভাষা এবং উপভাষা ভাষাতাত্ত্বিক দিক থেকে পৃথক। অবশ্যই, কারণ ভাষা এবং উপভাষা একটু আলাদা হয় এবং ভৌগোলিকগত দিক থেকে এক। যখন ভাষাতাত্ত্বিক দিক থেকেই আলাদা হবে তখন কিন্তু অটোমেটিক ভৌগোলিক যেটা থাকবে, ভৌগোলিকগত দিক থেকেও কিন্তু সেটা আলাদা হয়ে যাবে, এক থাকবে না। সুতরাং 4 নম্বর অপশনটি হচ্ছে না। তো দেখো এখানে দেখা যাচ্ছে 2 নম্বর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ একটি ভাষা এবং উপভাষার মধ্যে কোনো সুনির্দিষ্ট পার্থক্য নেই। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা। বীরা একটি 7 মাসের শিশু। সে এখন ব্যঞ্জন এবং স্বরমিশ্রিত ধ্বনি তৈরি করে। নিচের কোনটি ব্যবহার করে সে সংযোগ সাধন করছে? প্রথমত তোমরা কোয়েশ্চেনগুলো খুব মনোযোগ সহকারে ভালো করে পড়বে। দেখো এখানে আছে একটা 7 মাসের শিশু। আমরা জানি একটা 7 মাসের বাচ্চা কি সে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ চিনতে পারবে? অবশ্যই না। যেহেতুকে দেখো কোয়েশ্চেনটাই তারা একটু ডিফিকাল্ট ভাবে দিয়েছে, তো আমাদের অ্যান্সার সেভাবেই দিতে হবে। তো দেখো, যেহেতুকে 7 মাসের একটা বাচ্চা, নিশ্চয়ই অভিজ্ঞতা আছে একটা 7 মাসের বাচ্চা কিরকম ভাবে কথা বলার চেষ্টা করে। কলরব করে, যেটাকে কুইং বলা হয়, নাকি ভাষাতাত্ত্বিক বাচন ক্রিয়া লিঙ্গুইস্টিক স্পিচ, এটা তো সম্ভবই নয় মাত্র 7 মাস বয়সে। এবং স্বনিম বা ফনিমস, এটাও কিন্তু সম্ভব নয়। এবার কথা হচ্ছে সে কলরব করছে নাকি বকবক করে। দেখো বয়স অনুযায়ী কোন বয়সের বাচ্চা কতটুকু কি করে, কে কখন কুইং করে নাকি কখন ব্যাবলিং করে, কখন স্পিচ বলতে পারে, কখন ফনিমস বলে, এই যে একটা লিস্ট আছে সেটা আমি তোমাদের সঙ্গে পরে কি করব, শেয়ার করব। এবার দেখে নিচ্ছি বাচ্চাটা কলরব করে নাকি বকবক করে। এক্ষেত্রে এটা একটা ডিরেক্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই যে 7 মাসের বাচ্চা যদি থাকে তারা কি করবে, দেখো অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট আনসার, যেটা বকবক করে, যেটা তোমরা ইংরেজি টার্মে ভালো করে মনে রাখতে পারো যে ব্যাবলিং করে। সুতরাং 4 নম্বর অ্যান্সারটি হচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। তো দেখো এখানে বলা হচ্ছে যে উৎপাদনমূলক শব্দ তালিকা কি বা প্রোডাক্টিভ ভোকাবুলারি কি। এখান থেকে 4টে অপশন আছে, এখান থেকে আমাদের বেছে নিতে হবে কোনটা উৎপাদনমূলক শব্দ তালিকা। এই কোয়েশ্চেনটা তোমাদের দেওয়া হচ্ছে কোথা থেকে, ল্যাঙ্গুয়েজ স্কিলস থেকে। সেখানে 4টে দক্ষতা আছে, সেই দক্ষতাগুলো থেকে কি করা আছে দেখো, একটা আছে প্রোডাক্টিভ, আরেকটা আছে কিন্তু রিসিপটিভ। রিসিপটিভটা হচ্ছে যখন আমরা কোনো রিডিং পড়ি বা কোনো বিষয় পড়ি সেখান থেকে কিছু আমরা গ্রহণ করার চেষ্টা করি, এবং যখন কেউ কিছু বলে সেটা আমরা শ্রবণ করি। রিডিং আর শ্রবণ হচ্ছে রিসিপটিভ, কিন্তু উৎপাদকমূলক যেটা ছিল বা প্রোডাক্টিভ যেটা ছিল সেটা হচ্ছে তোমার লিখন এবং কথন। যখন আমরা কথা বলি এবং যখন আমরা লিখি তখন আমরা কি করি, ক্রিয়েটিভিটির সঙ্গে আমরা প্রোডাক্ট করি বা নতুনত্ব প্রকাশ করি আমাদের কথনের মাধ্যম দিয়ে এবং আমাদের লিখনের মাধ্যম দিয়ে। তো এখন দেখো এখান থেকে তোমরা সহজেই বেছে নিতে পারবে উৎপাদনমূলক শব্দ তালিকা কাকে বলা হয়। যে শব্দগুলি আমরা লিখনে ও বাচনে ব্যবহার করি। অবশ্যই অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু পরের অপশনগুলো আমরা দেখে নিচ্ছি। যে শব্দগুলি পাঠকের কাছে নতুন, একদমই ভুল অপশন এটা। যে শব্দগুলি আমরা শুনলেই চিনতে পারি, এটাও একটা কিন্তু ভুল অপশন। বা যে শব্দগুলি আমরা লাইনের বাইরে পড়েও লক্ষ্য করতে পারি, এটা কোনো কথাই না। এটা ডিরেক্ট আনসার হচ্ছে দেখো যেগুলো আমরা লিখনে এবং বাচনে ব্যবহার করি, লিখতে সময় এবং বাচন যেটা কথা বলার সময় আমরা কি করতে পারি, নতুনত্ব প্রকাশ করতে পারি। সুতরাং 1 নম্বর অপশনটা হয়ে যাচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা। নিচের কোনটি ভাষা অর্জন যন্ত্রের ধারণার সাহায্যে ব্যাখ্যা করা হয়নি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যেটাকে শর্ট ফর্মে বলা হয় এলইডি। এই এলইডির অন্তর্গত যেটা যন্ত্র সেটার ধারণার সাহায্যে কি কোনটা অপশন এখান থেকে ব্যাখ্যা করা হয়নি? তো দেখো কিভাবে শিশুরা অলংকৃত ভাষা শেখে। এই যে অপশনটা দেখতে পাচ্ছ যে শিশুরা অলংকৃত ভাষা কিভাবে শেখে, এটা কিন্তু এই যে এই ধারণাটা যে আছে ভাষা অর্জন যন্ত্রের, এখানে কিন্তু ব্যাখ্যা করা হয়নি। এটা একটা কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন। পরেরগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো কেন শিশুদের ভাষাতাত্ত্বিক বহিঃপ্রকাশ তাদের প্রাপ্ত তথ্যের চাইতে অধিক হয়, এটাও কিন্তু মানে তোমার আলোচনা করা হয়েছে এখানে। এবং কিভাবে শিশুরা তাদের প্রথম ভাষা শেখে, এটাও কিন্তু ভাষা অর্জন যন্ত্রতে বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসে কিন্তু বলা হয়েছে। এবং 4-5 বছরের একটি সংক্ষিপ্ত সময়কালে কিভাবে শিশুরা ভাষা শিখনে
সমর্থ হয়। এই সবকটা বিষয়ই আলোচনা করা হচ্ছে। ব্যতীত কোনটা দেখো কিভাবে শিশুরা অলংকৃত ভাষা শেখে, এটা কিন্তু এখানে আলোচনা করা হয়নি। এবং আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা এলইডিটা কার, এটা তত্ত্ববিদ চমস্কির। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। তো দেখে নিচ্ছি আজকে লাস্ট কোয়েশ্চেন। তো দেখো, একটি সমভাষী জনজাতির মধ্যে লক্ষ্য করা যায় যে দুটি ভিন্ন ভিন্ন সামাজিক অর্থনৈতিক দলগুলির বক্তাদের দন্তেশ্বয়ের উচ্চারণ পৃথক হয়। এটি কিসের উদাহরণ? দেখা গেছে যে সমভাষী জনজাতি, যেখানে দুটো জনজাতি থাকে, একই একই ভাষা বলে, সমভাষী, তারা যেহেতুকে দুটো দল থাকে, দুটো দল মধ্যে তারা যে কথাবার্তাগুলি বলে, এই যে দন্তেশ্ব যেটা আছে সেটা কি হয়, দল দুটির মধ্যে কিন্তু উচ্চারণ আলাদা হয়। এক্ষেত্রে এটি কিসের উদাহরণ? একটি সামাজিক সম্পর্কিত সাংস্কৃতিক বৈচিত্র্য, নাকি একটি সামাজিক মনোবিজ্ঞানমূলক, নাকি ভাষাতাত্ত্বিক, নাকি দেখো একটি প্রয়োগমুখী বৈচিত্র্য? এখানে তোমরা ভালোভাবে মনে রাখবে বা বোঝার চেষ্টা করবে, সেটা হচ্ছে যেহেতুকে তারা দন্তেশ্ব, অর্থাৎ আমাদের কি পড়াশোনার পঠনের বিষয়ের কথা বলছে, সুতরাং এখানে কিন্তু সাংস্কৃতিক হবে না। সাংস্কৃতিক হলে কোনো উৎসবের কথা হতো, বাকি মনোবিজ্ঞানমূলক হলে অন্য বিষয় হতো। যেহেতুকে এখানে ভাষার কথা বলা হচ্ছে বা কোনো একটা শব্দের অক্ষরের কথা বলা হচ্ছে, সেই হেতুকে এখানে কি হবে, ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য হবে। সুতরাং এখানে আমার অ্যান্সার হবে 3 নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।